আজকে 4th of July হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস এবং এই বছরটা স্পেশাল। আমেরিকার 250 বছর পূর্তি হচ্ছে স্বাধীনতার ব্যাপারে। এবং আমেরিকার স্বাধীনতাটা এবং আমেরিকার স্বাধীনতার ঘটনা আজ থেকে 250 বছর আগে এটা গোটা পৃথিবীর বুকে একটা যুগান্তকারী ঘটনা এবং এটা ভারতের স্বাধীনতাকেও বিরাটভাবে এফেক্ট করেছিল। ইট উইল বি নট বি রং টু সে যে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতার ধারণা এবং ফেডারালিজমের ধারণা পুরোটাই কিন্তু আমেরিকার ওপর এবং আমেরিকার কনসেপ্ট থেকে আসে। ইনফ্যাক্ট দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং যেটা ঘটে, অনেক ঘটনা আছে, তার মধ্যে শুধু আমি 4টে ঘটনা দেবো। 4টে হয়তো বিচ্ছিন্ন নয়, একই সূত্রে বাঁধা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আমেরিকার স্বাধীনতা দিবসের ঘটনাটা কতটা ভারতের স্বাধীনতা দিবসকে বা ভারতের স্বাধীনতাকে এফেক্ট করেছিল। তো ফার্স্ট থিং ইউ হ্যাভ টু লেট ব্যাক টু 1930s 26 জানুয়ারি। আমাদের 26টাকে কেন প্রজাতন্ত্র দিবস ভারতে বলা হয় বা কেন রিপাবলিকান ডে বলা হয়? কারণ ওই দিন কংগ্রেস, ভারতের ন্যাশনাল কংগ্রেস, ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করে। সো ওয়াই দ্যাট ইজ লিঙ্কড উইথ ইউএস? কারণ 1776-এ ফিলাডেলফিয়া কংগ্রেস আমেরিকার 13টা কলোনির পূর্ণাঙ্গ স্বাধীনতা দাবি করেছিল। সেই দুটো বয়ান আপনারা শুধু মিলিয়ে দেখবেন, কংগ্রেসের সেই বয়ান এবং ফিলাডেলফিয়ায় আমেরিকান কংগ্রেসের বয়ান, যেটাতে আমেরিকার স্বাধীনতা ব্রিটিশদের এগেন্স্টে ঘোষিত করা হলো, মোরলেস একই লাইনে। তারপরে কি হলো না, ধরুন বাবা সাহেব আম্বেদকরকে ইনফ্যাক্ট আমেরিকায় পাঠানো হলো। তিনি আমেরিকান সংবিধানের ওপর রিসার্চ করবেন, কলম্বিয়া ইউনিভার্সিটিতে এসেছিলেন এবং কংগ্রেসের নেতারা তখন কিন্তু একমত ছিলেন, কারণ সেই সময় সুভাষ এবং নেহরু সবচেয়ে বড় নেতা, যে আমেরিকার সংবিধানটাই ওয়ার্ল্ডে বেস্ট এবং আমেরিকান ধাঁচেই ভারতের সংবিধান তৈরি হবে। এবং সেই অনুযায়ী কলম্বিয়া ইউনিভার্সিটিতে আমেরিকার বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ, আমি ভদ্রলোকের নাম ভুলে গেলাম, প্রফেসরের আন্ডারে বাবা সাহেব আম্বেদকর পিএইচডি করেন। বাবা সাহেবের অর্থাৎ আম্বেদকরের পিএইচডি কিন্তু আমেরিকান কনস্টিটিউশনের উপর, হি ওয়াজ এ ভেরি গুড এক্সপার্ট অন আমেরিকান কনস্টিটিউশন এবং তিনি আমেরিকান কনস্টিটিউশনের বেস্ট এক্সপার্টের কাছে পিএইচডি করেছিলেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে। তো এটাও কংগ্রেসের একটা মাস্টার প্ল্যান ছিল যে ভারতের ভবিষ্যতের সংবিধান যাতে আমেরিকান সংবিধানের মতো হয়, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। কেন হলো না সেটা একটা লম্বা কাহিনী, আমাকে আর একটা ভিডিও করতে হবে। এবং বাবা সাহেব এই নিয়ে প্রচণ্ড ক্রুদ্ধ ছিলেন, যার জন্য পরবর্তীকালে বলেছেন এই সংবিধান আমার না, আমি ছিঁড়ে ফেলতে চাই। কারণ এই সংবিধান দিয়ে পলিটিশিয়ানরা বেসিক্যালি গুন্ডা বদমাইশ তৈরি হবে ভারতে। এটা হচ্ছেও আর কি, কারণ ভারতের পলিটিশিয়ানদের হাতে এমন একটা সংবিধান করা হলো, সেটাতে ব্রিটিশদের বাদ দিয়ে সেই ক্ষমতাটা দেওয়া হলো ভারতীয় পলিটিশিয়ানদের হাতে, যেটা পৃথিবীতে কোনো সংবিধানে হয় না। এবং যার জন্যে ভারতের সংবিধান এমন ডিফাঙ্ক্ট হয়ে গেছে, তার ফল, তার বলতে পারেন যে তার বাজে ফল, ব্যাড এফেক্টটা কিন্তু প্রতিটা ভারতীয় সংবিধান নাগরিককে নিতে হচ্ছে। এটা একটা আর একটা ছোটো ঘটনা। এইবার আসি যে ভারতের বৈপ্লবিক আন্দোলনে আমেরিকার ভূমিকা। সেই সময়, যে সময় যুগান্তর অনুশীলন সমিতি গড়ে উঠছে, সেই সময় বিপ্লবীরা পালাতে গেলে আমেরিকায় পালাতেন, কারণ আমেরিকা ছিল সেফ। প্রথম আসেন তারক দাস এবং আমি যে অমর বোস, যে বোস স্পিকারের যিনি বাবা আর কি, অমর বোসের বাবা ছিলেন নলিনী বোস, তিনিও এই সময় আসেন। তো তারকনাথ বোস আসেন হচ্ছে 1906-এ। তিনি বেসিক্যালি বৈপ্লবিক কর্মকাণ্ড করে পালালেন। এইবার আমেরিকার ভারতের পাঞ্জাব এবং বাংলা থেকে আসা বিপ্লবীরা জমতে শুরু করলো। তারা সান ফ্রান্সিসকোতে তৈরি করলো গদর পার্টি, যে গদর পার্টি আপনারা জানবেন যে ভারতে গদর বিপ্লব ঘটানোর চেষ্টা করে। অর্থাৎ আমেরিকা কিন্তু ভারতের বিপ্লবীদের স্থান দিয়েছিল যাতে তারা এখান থেকে ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ড চালাতে পারে। বা দ্যাট হ্যাপেন টিল 1996-এ যখন আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে জয়েন করে এবং ইংল্যান্ডের সাথে হাত মেলায়, তারপর থেকে কিন্তু আমেরিকায় ভারতীয় বিপ্লবীদের কর্মকাণ্ড বন্ধ হয়ে গেল, অর্থাৎ বৈপ্লবিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গেল। কিন্তু ভারতীয় বিপ্লবের আর একটা ধারা ছিল আমেরিকায়, যেটা হচ্ছে কিন্তু গণতান্ত্রিক উপায়ে আমেরিকার জনগণকে ভারতীয় স্বাধীনতার জন্য সংগঠিত করা, যে কাজটা করত ইন্ডিপেন্ডেন্স লিগ। আমেরিকায় একটা ভারতীয় সংগঠন ছিল, ওর নাম হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, এবং যার সভাপতি ছিলেন জে সিং। এই জে সিংয়ের কথা না বললে নয়। তো কী হলো, 1916-এ
আমেরিকা ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপ আমেরিকার বুকে বন্ধ করে দিল, যার জন্য বিপ্লবীরা অনেকে মেক্সিকোতে পালালো, অনেকে সোভিয়েত ইউনিয়নে পালালো, এমএন রয় অনেকে আছে, যেক্ষেত্রে একটা লম্বা ইতিহাস, ওদিকে গেলাম না। আমরা এবার জে সিংয়ের কথায় আসি। আমার খুব দুঃখ লাগে এই জন্য যে জে সিংকে আমাকে খুঁজে পেতে আমার বয়স যখন 50 বছর, তখন আমি জে সিংকে খুঁজে পেলাম। অসাধারণ কাজ করেছিলেন এই শিখ ভদ্রলোকটি, যিনি আমেরিকা প্রবাসী। খুব দুর্ভাগ্যজনক যে ভারতের ইতিহাসে এদের কথা ডিটেলসে পড়ানো হয় না, অথচ আমাকে যদি বলা হয় যে ভারতের স্বাধীনতা সংগ্রামে 10 জন অ্যাকচুয়াল কন্ট্রিবিউটারকে, তার মধ্যে জে সিংয়ের নাম আসবে, কিন্তু আপনারা তার জে সিংয়ের নাম শোনেননি, আমি গ্যারান্টি দিয়ে বলছি। জে সিং কী করলেন, তিনি এই ইন্ডিপেন্ডেন্স লিগকে গোটা আমেরিকার মেন স্ট্রিম আন্দোলনগুলোর সাথে যুক্ত করলেন। তারা কারা? তারা এনএসপি কি, এনসিপি কি, যে আমেরিকার ন্যাশনালাইট যে কালার্ড লোকেদের যে মুভমেন্ট, আমেরিকার সিভিল রাইট মুভমেন্ট, অর্থাৎ আমেরিকায় কালো লোকেদের মুভমেন্ট, কালার লোকেদের মুভমেন্ট, আমেরিকায় মেয়েদের মুভমেন্ট, যতগুলো আমেরিকায় মুভমেন্ট ছিল তাদের সবার কাছে উনি গেলেন, গিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামকে তাদের এজেন্ডার মধ্যে ঢোকালেন। এর ফলটা কি হলো? আমেরিকায় যখন তারা লিবারাল সেনেটার যারা ছিল, তারা ভারতের এর ওপর স্বাধীনতার ওপর খুব সংবেদনশীল হয়ে ওঠে, এবং আমেরিকান সেনেটে আপনি বিশ্বাস করবেন না, অর্থাৎ বিটুইন 1930s যবে থেকে ভারতীয় কংগ্রেস, ওই যে বললাম 1930s 26 জানুয়ারি ভারত বলল যে আমরা পূর্ণ স্বাধীনতা চাই, সেই দাবিটাকে আমেরিকান সেনেটে 3 বার তোলা হয়েছিল এদের থ্রু দিয়ে। আমেরিকায় তো লবিস্ট লাগে না, এরাই লবি করেছে, এবং এর পেছনে ছিলেন জে সিং। অর্থাৎ রুজভেল্ট খুব ভালো রকমভাবে জানতেন যে বেসিক্যালি আমেরিকান জনতা চাইছে ভারতের স্বাধীনতা আসুক। শুধু তাই নয়, আপনারা এটা জানলেও অবাক হবেন, এখানে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট ভাবছে বড় বড় যেসব নিউজ পেপার, সেখানে নেহেরুর লেখা রেগুলার ছাপানো হতো। নেহেরু ছাড়াও আরও অনেকের লেখা ছাপানো হতো, নেহেরুর লেখা মেন ছাপানো হতো, যেগুলো ভারতের স্বাধীনতা সংগ্রামের ওপর। এবং এর ফলটা কি? আপনি বলবেন এর ফল এগুলো, ওরা এইখানেই হচ্ছে একটা ব্যাপার। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হচ্ছে, তখন আপনারা জানেন যে হিটলারের মার খেয়ে ব্রিটেনের অবস্থা খুব খারাপ, ব্রিটেনের রসদ দরকার আমেরিকা থেকে, তো আমেরিকা তো বিশ্বযুদ্ধে জড়াবে না। ইংল্যান্ড কান্নাকাটি করছে, হে আমেরিকা আমাকে রসদ দাও, নাহলে তো আমি জার্মানির কাছে হেরে যাব। রুজভেল্টও বলছেন হ্যাঁ আমি দিতে চাইছি, কিন্তু বুঝতেই পাচ্ছেন যে একটু দেশের লোকের সাথে দরাদরি করতে হবে। তো দেশের লোকের ডিমান্ডটা কি না, আমেরিকার লোকের ডিমান্ড হচ্ছে, আরে ভাই ব্রিটেনের উপনিবেশ টেকানোর জন্য আমরা কেন ব্রিটেনকে হেল্প করতে যাব? বলো দেখো ব্রিটেন তোমাকে, তো জন্য রুজভেল্ট সরাসরি বললেন চার্চিলকে, আমি তোমাদের হেল্প করতে পারি, কিন্তু তোমাকে ওই উপনিবেশগুলোকে ছাড়তে হবে। কারণ এমনিতেই আমেরিকার লোকজন ব্রিটেনের ওই উপনিবেশগুলোর উপর খুব একটা খুশি নয়, তারা চায় যে এই ব্রিটেনের উপনিবেশবাদ নিপাত যাক। কারণ কি, তখন অলরেডি সেনেটে ভারতের উপনিবেশের যে ভারতের স্বাধীনতার প্রশ্ন অলরেডি আমেরিকান সেনেটে উঠে গেছে। তো রুজভেল্ট বললেন যে হবে না, আমি দেবো, তোমাকে আমি সাহায্য দেবো অবশ্যই, কিন্তু তোমাকে উপনিবেশ ছাড়তে হবে। তো চার্চিল নিজেও হচ্ছে চরম সাম্রাজ্যবাদী লোক, তো তখন তাকে জোর করে আটলান্টিক চার্টারে সাইন করানো হলো। কিন্তু মুশকিল হচ্ছে কি, সে লোকটা আবার ইংল্যান্ডে গিয়ে ডেকে বসলো যে না, এটাতে ভারত নেই, আটলান্টিক চার্টারে অন্য দেশ আছে। অদ্ভুত ব্যাপার। তো ন্যাচারালি গান্ধী এবং নেহেরু চটে গেলেন, তারা রুজভেল্টকে লিখলেন যে রুজভেল্ট এটা কি হলো, তোমরা বলেছিলে যে ইংল্যান্ডের প্রত্যেকটা 40টা উপনিবেশ আটলান্টিক চার্টার অনুযায়ী স্বাধীনতা পাবে, কিন্তু এখন তো চার্চিল উল্টো গাইছে। তোমরা দেখো চার্চিল কি ভয়ঙ্কর রকমের উপনিবেশবাদী সাম্রাজ্যবাদ, চার্চিলের সাথে তাহলে হিটলারের কি পার্থক্য রইল? এই প্রশ্ন গান্ধী রুজভেল্টকে লেখা তার চিঠিতে দিলেন। তো তারপর কি হলো, তারপর বেসিক্যালি রুজভেল্টও দেখলেন যে ভারতের সাহায্য দরকার, কারণ তখন জাপানের বিরুদ্ধে আমেরিকাকে লড়াই করতে হবে, ভারত বেঁকে গেলে হবে না। রুজভেল্ট তখন আমেরিকায় ভারতের যে আমেরিকান রাষ্ট্রদূত ছিল, সেই রাষ্ট্রদূত গান্ধী এবং নেহরুর সাথে সবচেয়ে বেশি ক্লোজ অ্যালাই করা শুরু করে, এবং চার্চিলকে চাপ দেওয়া শুরু করতে থাকে। চার্চিলকে ভালো রকম চাপ দেয়, যার জন্য অ্যাকচুয়ালি আপনারা দেখবেন যে তখন ক্লিফোর্ড মিশন ইত্যাদি মিশনগুলো একটা আসতে থাকে ভারতের স্বাধীনতার জন্য, কিন্তু সেগুলোতেও চার্চিল পেছন থেকে মাছ দিচ্ছিলেন। বলছিলাম চার্চিল লোকটা এত বদমাইশ, চিন্তা করা বাইরে আর কি। ওই লোকটা থাকলে ভারতের স্বাধীনতা 47 কেন 57-ও আসতে আর কি দুঃখ পেতে হতো, যদি না ব্রিটিশ বামপন্থীরা তাকে ভোটে হারাতো 1945-এ। তো অ্যানাদার ডিফারেন্ট হিস্ট্রি। বাট ফ্যাক্ট ইজ, এই জে সিংয়ের কথায় ফিরে আসি, জে সিং কিন্তু
আমেরিকা তোলপাড় করে দিয়েছিল ভারতের স্বাধীনতার জন্য। হ্যাঁ, ভারতের বিপ্লবিক আন্দোলনগুলো বন্ধ হয়ে যায় 1916 পর, কিন্তু আইনস্টাইন থেকে শুরু করে আমেরিকার সমস্ত বিদ্বজ্জন, বিশিষ্ট সেনেটার সবাই ভারতের স্বাধীনতার পক্ষে একটা ওয়েভ তুলেছিল আমেরিকাতে একটা সময়, যার জন্য কিন্তু রুজভেল্ট আটলান্টিক চার্টারে বাধ্য হন চার্চিলের কাছে দাবিটা তুলতে, যে ভাই যতক্ষণ না পর্যন্ত তোমরা বলবে যে তোমাদের যে 40টি উপনিবেশ ইনক্লুডিং ইন্ডিয়া, আই রিপিট, ছেড়ে তোমরা না যাচ্ছ, তোমাদেরকে আমেরিকা সাহায্য করবে না। এবং সেই শর্তেই চার্চিল কিন্তু সাইনটা করেছিলেন, করে তারপর ডিগবাজি খাবেন এবং তারপরে অনেক ন্যাক্কারজনক ইতিহাস তৈরি হবে। তার মধ্যে তো আবার জাপান আক্রমণ করে ব্যাপারটাকে, কেসটা গেটিয়ে দেবে, সেটা অন্য কেস। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে এই জে সিংয়ের অবদান কিন্তু আমি দেখেছি ভারতে কোথাও কোনো বইতে, কোনো ইতিহাস বইতে একটুকু লেখা হয়নি। অথচ এই লোকটা তার জীবন দান করেছিল ভারতের স্বাধীনতার জন্য, এই ভারতীয় শিখ। এবং আজকে আমেরিকার স্বাধীনতা দিবসে, আমি ভারতের স্বাধীনতা দিবসের এই উজ্জ্বলতম নক্ষত্র জে সিংয়ের জন্য এই ভিডিওটা বানালাম।